অঘ্রাণের কড়া রোদে পিঠ পুড়ে যায় দশা। উঠানের কিনারে একটা আধবুড়া জীর্ণ বড়ই গাছ তাড়ায় আছে, তার ছায়ায় পিঁড়ি পেতে বসে সন্তানকে মাই খাওয়াচ্ছে রমিজা। উঠানে কাঁচা ধান ছড়ানো, সেই দিকেও তার খেয়াল রাখতে হয়। একবার মুরগির পালেশে ধান ঠোকরাতে শুরু করে। রমিজা তখন হাতের কাছে রাখা পাজন তুলে হুইস শব্দ করে ডেকে ওঠে। ডাক শুনে মুরগি লাফিয়ে দূরে সরে যায়, তবে কিছু সময় পরে আবার ফিরে আসে। মাই খেতে খেতে শিশুটা হাত পা নাড়ায়, হাতের সাথে প্যাচ লেগে একবার ওড়না সরে যেতে লাগলে রমিজা ধমক দেয়, দূর যা। একদিকে সন্তান, আরেক দিকে মুরগি সামলাতে গিয়ে তার কাছে মনে হয় এদের মাঝে নিশ্চয়ই গোপন কোনো যোগাযোগ আছে। বাড়িতে কেউ নাই। সকালের এই সময়টাতে চারপাশ নীরব থাকে। বুকের ওড়না নামায় রাখে রমিজা। শিশুটা আরও বেশি করে হাত পা নাড়ায়। একবার হাত গিয়ে রমিজার চোখে লাগলে সে চেঁচিয়ে ওঠে, হ্যাঁ আর বালার আগে না, ওইবার পর্তিকার জ্বালাইয়া মারতেছে। দূরে দেখা যায় কে যেন বাড়ির দিকে আসছে। রমিজা ওড়নাটা টেনে তুলে নিয়েও খোদেজাকে দেখে আবার আগের জায়গায় রেখে দেয়। পুরানা শাড়ি আর আধময়লা সোয়েটার গায়ে বাড়ি ফিরে এক মনে তবজি জপে খোদেজা। তার বয়স 40-এর কাছাকাছি, কিন্তু দেখে মনে হয় তার চেয়ে কম। মুখে বয়সের ভাঁজ পড়েনি কিছু, তবে কপালে ছোট করে দাগ দেখা যায়। ঘর থেকে পিঁড়ি বের করে রোদে ভাবলেশহীন হয়ে বসে থাকে সে। রমিজা তার দিকে কয়েকবার ফিরে চায়। হুদুফু, হেরে একটু দরো না, দেগ্গা গিয়া বাজারও লাশ পয়রা রইছে। ও আল্লাহ গো, কাইজ্জা লাগছে নিতা, কেরাম হচ্ছে। মাই গোমা, দেক্কা শৈলটা বিজারাদা উঠছে। কি তো হইছে হুপু, কও না, কই গেছলা তুমি? শরীপার মাইয়ার জ্বর উঠছে, দেখতে গেছিলাম। তাবিজ দিতাম গিয়া রাইতকা হেরার বাইতেই আসলাম। আইবার সময় দেখকা আইসি। এই বলে খোদেজা আবার তসবি জপতে থাকে। এমন সময় বাড়ির পাশ দিয়ে কয়েকজন দৌড়ে যায় বাজারের দিকে। সারা গ্রামে ছড়িয়ে পড়ে লাশের খবর। বাতাসের নীরবতায় মানুষের গুঞ্জন শোনা যায়। আতঙ্ক শুরু হয় চারদিকে। একটু পরে বিকট সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি ঢুকে গ্রামে। দূর থেকে শোনা যায় সাইরেনের শব্দ। পুলিশ আসার খবর শুনে যে যার মতো পালিয়ে যেতে থাকে। প্রত্যেকে ভাবে পুলিশ তাদের ধরে নিয়ে যাবে, কিন্তু কেন ধরে নিয়ে যাবে তা জানে না কেউ। ছুটে ঘরে ঢুকে রমিজা কাপড় ঠিক করে নেয়। হুদুফু, লও না হেরে, আমি হের বাপরে বিলগিয়া কইয়াই। বাদিলা কি তা অহনো আইসে না বাইত? সোয়ালে গেছল, অহনি আইব, বেড়াই থগলতে বাগতাছে, বাইত পুলিশ আইব মনো। তুমি বাইত থাইক্কো, আমি কইয়াই। তুই থাক, আমি যাইতাছি। বিকালে সর্দার বাড়িতে সভা বসে। সাধুর গোষ্ঠী আর লাডুর গোষ্ঠীর সর্দার গ্রামের মুরব্বীরা সহ সকলে একত্র হয়। পুলিশ এসে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ফিরে যায়। পুলিশ যাবার পরে তারা একে একে সর্দার বাড়িতে আসে। একপাশে রমিজা, তার স্বামী বাদল আর খোদেজাকেও দেখা যায়। লাশের কোনো ঠিকানা পাওয়া যায়নি তখনও। কেউ জানে না কোথা থেকেই লাশ এসেছে আর কারা খালের কাছে এনে মেরে ফেলে গেছে। সর্দাররা একে অন্যকে দোষারোপ করতে থাকে। 3 বছর আগের ঝগড়ার কথা তুলে কেউ। সেইবার গোষ্ঠীতে গোষ্ঠীতে ভাগ হয়ে পুরো গ্রাম জুড়ে মারামারি লেগেছিল। এমনকি আশেপাশের গ্রামের লোকেরাও সে যোগ দিয়েছিল। এইসব কথা আবার উঠে আসে। একে অন্যকে দোষারোপ করে তারা উত্তেজিত হয়ে পড়ে। তখন জটলার ভিতর থেকে কে যেন হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলে সকলে চুপ হয়ে যায়। রমিজা দেখে রুহুলের বউ মাটিতে বসে বিলাপ করছে। 3 বছর আগে এইখানেই রুহুলের লাশ পড়েছিল। মারামারি চলাকালীন এক মাঝরাতে কারা যেন রুহুলকে একা পেয়ে মেরে ফেলে গিয়েছিল সরিষা ক্ষেতের ধারে। কোনো গোষ্ঠী স্বীকার করেনি সেই খুনের দায়। আজকের মতোই এইভাবে একে অন্যের উপরে দোষ চাপিয়েছিল তারা। সভায় শেষমেশ সিদ্ধান্ত হয়, গতরাতে যারা বাড়ির বাইরে ছিল তাদের ব্যাপারে ভালো করে খোঁজ নেওয়া হবে। প্রত্যেকে হাত তুলে যার যার কারণ জানায়। রমিজা লক্ষ্য করে খোদেজা তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে, এমনকি হাতও তুলেনি। সে খোদেজার দিকে ফিরে তাকায়। খোদেজার কোলে তার শিশুটি 2 হাত নাড়িয়ে খেলা করছে। তার মনে পড়ে সকালে বাড়ি ফেরার সময় খোদেজাকে ক্লান্ত দেখাচ্ছিল, যেন সারা রাত ঘুম হয়নি এমন লেগেছিল। তখন সে ভিড়ের মাঝে শরীফকে খোঁজে। কোথাও শরীফকে দেখা যায় না। শরীফের মেয়েকে দেখা যায় এক কোমায় দাঁড়িয়ে আছে। সে আবার খোদেজার দিকে চায়। খোদেজার কাছে তার শিশুটি মনের সুখে খেলা করছে। সভা শেষ হয় কোনো সমাধান ছাড়াই। লাশটি কোথাকার আর খোঁজ পাওয়া যায় না। কেউ এসে লাশের আত্মীয় বলেও দাবি করে না। তাই গ্রামের গোরস্থানে দাফন করা হয়। বাড়ি ফিরে বিভিন্ন চিন্তা খেলে যায় রমিজার মনে। এদিকে শিশুটি সন্ধ্যার পরে ঘুমিয়ে গেছে। তার পাশে শুয়ে চোখ বুজে থাকে রমিজা। সভায় খোদেজা হাত তুলেনি কেন, এই সব ভাবতে ভাবতে তার চোখ লেগে যায়।
রাতে বাদল বাড়ি ফেরার পরে সে ভাবে তাকে এই ব্যাপারে সবকিছু খুলে বলবে, কিন্তু কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে শুধু। খাওয়া শেষ করে বাদল রমিজার পাশে এসে শোয়। আজকা অত চুপচাপ হইয়া রইস, অসুখ করছে নিতা? না গো, শৈল বালা আছে, মরা বেডাডার লাইগা মনটা দরফুর করতেছে। কার জামাই না কার বাফ মইরে রইছে আল্লাই জানে। বাজারও গেছলাম, সবই ইতাই কইতাছে, আল্লাহ মাপ করুক, কারাই কাম করল, ক্যারে করল, হাইতে না তুমি? বালা লাগতাছে না, হিদা লাগলে রাইতু উঠতে হামুনে। হুদুফু হাইসেনি? আইসেনি বাইত? বাত্তি জ্বালাইন দেখছি, আইসে লাগে, তাইলে মনোভে হাইত না। কথা শেষ হলে বাদল আরও কাছে ঘেঁষে শোয়। রমিজা 2 হাত উঁচু করে দেয়, বাদল পেছন থেকে জড়িয়ে ধরে। তার ঘাড়ে গরম নিঃশ্বাস লাগে। বাদল আরেকটু শক্ত করে চেপে ধরে ঘাড়ে চুমু দেয়। রমিজা বাদলের দিকে ঘুরে ফিসফিস করে বলে, হুদুফুরে বিয়া দিবানি? অহন বিয়া করব কেডা? গেরামো গেরামো হুজলে জামাই ফাওন যাইব। আজকা বিয়ের কথা কইলা, কোন ওস্তা হইছে নি? না, হুফুর লাগে মায়া লাগে। আইসা, কালকা হুজল মনে, বলে বাদুল রুমিজাকে নিজের উপরে টেনে তোলে। হারিকেনের অল্প আলোতে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে দুইজনে। এমন সময় শিশুটি কাঁদতে শুরু করে। হাত নাড়িয়ে রুমিজা তাকে ঘুম পাড়ায়। এরপর নিজেও মাথা ঢেলে দেয় বাদলের বুকের উপরে। কান পেতে শুনে স্বামীর বুকে ঢিপ ঢিপ শব্দ। এইভাবে শুনতে তার ভালো লাগে। ছোটবেলায় বাবার কোলে এই শব্দ শোনা যেত। বাবার কথা মনে পড়ে তার। বাদলকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে সে। ভোরে পুকুর ঘাটে গোসল করতে যেয়ে খোদেজার সাথে দেখা হয়। রমিজা দেখে শীতে থরথর করে কাঁপছে খোদেজা। পুকুরের পানি থেকে ধোঁয়া বের হচ্ছিল। 2টা হাঁসের ছানা ভেসে আছে এক কিনারে। রমিজা পানিতে নামার সময় তার সাথে সাথে কয়েকটা ব্যাঙ পানিতে ঝাঁপিয়ে পড়লে ছপাত ছপাত শব্দ হয়। দূর মসজিদে আজান পড়ে। পাশের সরিষার ক্ষেত থেকে একটা কুকুর কু করে ডাক দেয়। আইসকাও রাইতো শরীপার বাড়িতে আসলা? রস করে জিজ্ঞাসা করে রমিজা। খোদেজা কোনো কিছু বলে না, নীরবে অজু করে। বিহালো সবাই সামনে আত্মলচ কিয়ের লাইগা হুফু, তুমিও তো বাইরে আসলা রাইতে, শরীপার বাইর থাকছ, এই কথা কইলা না? খোদেজা কোনো কিছু বলে না। রুমিজা ডুব দিয়ে উঠে দেখে সে চলে যাচ্ছে ঘাট থেকে। সকালে ছোট ছেলেমেয়েরা আরবি পড়া শেষে খোদেজার ঘর থেকে বের হয়। খোদেজাও বের হয় তাদের সাথে। উঠান থেকে সেটা লক্ষ্য করে রমিজা ডাক দেয়, হুদুফু, কই যাও? রাইত কেউ হাইস না, হায়া যাও দুল্লা। খোদেজা যেন শুনতে পায় না কিছু, বাচ্চাদের সাথে হাঁটতে থাকে। রমিজা ভাবে ইচ্ছা করেই তার ডাক শুনেনি। আরও দূরে এগিয়ে গেলে খোদেজার ঘরে ঢুকে সে। ছোট অন্ধকার ঘরে একটা চৌকি পাতা, তাতে কয়েক দশকের পুরনো জীর্ণ কাঁথা বিছানো। চৌকির উপরে একটা রিহালে একপাশে কুরআন রাখা, অন্য পাশে সিপারা। আরেকটা রিহালে কায়দা রাখা। জানালার পাশে বিশেষ উপায়ে লোহা লাগিয়ে তজবি টানানো আছে। একটা পুরনো প্লাস্টিকের বয়ামে ছোট বড় বিভিন্ন তাবিজ রাখা। এগুলো খোদেজার বানানো পথ্য। গ্রামে কেউ অসুস্থ হলে তার কাছে এসে তাবিজ নিয়ে যায়। বিনিময়ে কেউ চাল দেয়, না হয় টাকা দেয়। 3 ভাই আর 4 বোনের মাঝে খোদেজা ছিল সবচেয়ে ছোট। মা বাবা মারা যাবার আগে বোনদের বিয়ে হয়ে যায়, তাই ভাইদের কাছে বড় হয় সে। গেরস্ত ঘর দেখে বিয়ে হয়েছিল খোদেজার, কিন্তু 2 বছর যেতে না যেতে শ্বশুর বাড়ি থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর থেকে আর স্বাভাবিক জীবনযাপন করেনি সে। স্বামীর বাড়ি থেকে আসার কয়েক বছর পরে পাগলামি শুরু হয় তার মাঝে। ছোট শিশু দেখলে অকারণেই হাসত শুধু, কখনো ছু মেরে টেনে নিয়ে যেত বাপ মায়ের কোল থেকে। সকলে ভাবে জিনে ধরেছে তাকে। হুজুর এসে জিন ছাড়িয়ে দিয়ে যায়, তবুও ঠিক হয়নি খোদেজা। এভাবে 1 দশক কেটে যায়।
ধীরে ধীরে আগের পাগলামি কমতে থাকে। তার বদলে একেবারে চুপচাপ হয়ে যায় সে। কখনো টানা কয়েকদিন ধরে কারোর সাথে কথা বলে না, শুধু প্রতি সকালে শিশুরা এলে আরবি পড়ায়। প্রায়ই তার ঘরে পাশ দিয়ে গেলে কোরআন পড়ার শব্দ শোনা যায়। তার ঘরে একটা ধানের ডোলা আছে। বাবা মারা যাবার আগে তার জন্য কিছু জমি রেখে গিয়েছিল, সেগুলো বর্গা দিয়ে প্রতি বছর ধান পায়। বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও আগে কখনো এই ঘরে ভালো করে ঢুকেনি রমিজা। আজ ঢুকে দেখে অবাক হয়। এমন সময় বাইরে পায়ের শব্দ শোনা যায়। রমিজা চমকে ওঠে, ধীরে ধীরে বেরিয়ে আসে ঘর থেকে। রাতকালা হাইসো না, বেন্নাবেলাও কোনো কথা কইস না। গুসা করছনি? গুসা করুম কি এর লেগ্গা? তাহলে চুপ করে রইছো কি এর লেগ্গা? আমার মন ডাকল লাশের খবর, তুমি সব জানো। জানো না, খোদেজা কিছু বলে না, চুপচাপ ঘরে ঢোকে। রমিজা আবার জিজ্ঞাসা করলে ধমক দিয়ে ওঠে, জানলেও তোর বাফের কিতা? হুপু, আমি খবর নিসলাম শরীফার মায়ার জ্বর নাই। তুমি কই আসলা হেদিন রাইতে? তোমার বাই ফুতুরে আমি অহনো কিছু কইছি না। যা গিয়া কস না। আমারে দর দেয়াস নিল সুদানির জি। রমিজা কাঁদতে শুরু করে, আমারে হগলতা ক হুপু, তোমার কোনো বিফত হইছে নি? রাইতকালা কিতা হইছে আমারে কও। সারাদিন আর ঘর থেকে বের হয় না খোদেজা। দুপুরে রমিজা গিয়ে খাবার দিয়ে আসে। রাতে বাদল ফিরে এলে পাকে বিয়ের কথা জিজ্ঞাসা করে। কোনো পাত্রের খোঁজ পাওয়া যায় না। কয়েক সপ্তাহ কেটে যায়। শীত বাড়তে থাকে ধীরে ধীরে। মাঠের পর মাঠ খালি পড়ে থাকে। এক সন্ধ্যায় উঠানের কোণে রমিজা ধান সিদ্ধ করছিল, তখন খোদেজা এসে তার পাশে বসে আগুন পোহায়। আমার সংসার ভাঙ্গা গেছে লগা কিয়ের লেগে জানোসনি? না হুপু, জানোস ঠিকই, কইতেছাস না। বিডি মাইনসের দুইনাত আপন কেউ নাইল রমিজা। জামায় বাপ মা ভাই বোন কেউ আপন না। একটা জিনিস আপন আছে, বাচ্চা। বাচ্চাও আইতে পারছি না, হের লেগ্গা সবে মিল্লা ফর কইরা দিছে আমারে। কি তৈছে তোমার হুপু? ইতা কইতেছো কি আর লেগ্গা? হেদিন রাইতে শরীফার বাইতে গেছলাম আমি। এর মাইয়ার জ্বর উঠছিল। ফিরায় বা সমপত্তের রফুর লগে দেহা হইছিল। তাদের কাহার পুত্র ফু? হে আমারে হুপু ডেক্কা বেক্কা জান দেলা। আইন্দার ডেক্কা রফুরে কইসলাম, আমার একটু আগায় দেছো না? হে কি করছে জানোস? একলা পাইয়া আমারে আনজাদা দইছে। ইতা কিতা কও? আরও কিতা করছে আমি কইতাম ফারতাম না। দুঃখে আমার বুকটা ফাইটটা গেছলগা। দরে আমি আর বাইতে না আইয়া শরীফার বাইতে গেছলাম গা। হের মায়ার লগে রাইতে থাকছি। এই কথা তোমার বাই ফুতুরে কমুনি হুফু? বিচার দেই সর্দার ডাক্কা। না লো হুপু, কেউ হুনতো না আমার কথা। বাই বমিসা কথা কইছি। জামাইয়ের বাইর থেকে আইবার পরে সর্দারও একদন আমার লগে ইতা করছিল। বাইরে কইছিলাম সব। বাই আমারে মিসা কথা বাই বা আরও গাইলাইছে আমারে মাগি বেডি কইছে তোর হওরে। নিজের ঘরেও আমি বিচার পাইছি না গো হুফু। রমিজা গিয়ে জড়িয়ে থারে খোদেজাকে। চুলার আলোতে খোদেজার কান্না সিক্ত মুখ দেখা যায়। পরদিন ভোরে আবারও খোদেজার সাথে দেখা হয় রমিজার। পুকুরঘাটে গোসল করতে গিয়ে দেখে খোদেজা অজু করছে। রমিজা চুপচাপ পুকুরে নেমে ডুব দেয়। পুরো শীত পড়েছে। কুয়াশায় সব কিছু ঢেকে গেছে। সামান্য দূরের কিছুও ভালো করে দেখা যায় না। রমিজা ডুব দিয়ে উঠতেই দেখে খোদেজা তার দিকে চেয়ে আছে। কি কইবা হুপু? সপ্তাহে 7 দিন ওই করতে হয় তরার। জামাইডার একটু রেশাই দিতে পারোস না? দূর যা হুপু, যাও, বেন্না বেলা আর বুড়ফারতে আইতাম না। আমার কি দোষ? তোমার বাইফুতই তো করতে চায়। বেটা মানুষের রস কম না জীবনে। কথা বলতে বলতে দুইজনে হাসতে শুরু করে। সেই হাসির শব্দ কুয়াশায় দোল খেয়ে যায়। একটা ঘুঘু ডাকছিল কদম ডালে বসে। মানুষের হাসির শব্দ শুনে কিছুক্ষণ থেমে থাকার পরে আবার ডাকতে শুরু করে। ঘরের ভেতর থেকে মনোগো ডেকে ওঠে। এক নাগারে ডেকে ডেকে নিজেদের উপস্থিতি জানান দেয় তারা। তারপরে আরও সময় কেটে যায়। গ্রামে নতুন কিছু ঘটে না আর। শীতে পুরো গ্রাম জুবুথুবু হয়ে থাকে। কয়েকদিন ধরে সূর্য দেখা যায় না। একদিন পুলিশ এসে কবর থেকে লাশ তুলে নিয়ে যায়। আগে কখনো এইভাবে লাশ তোলা হয়নি গ্রামে। অদ্ভুত এই ঘটনা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। এটার থেকে আরও নতুন গল্পের তৈরি হয়। অনেক গল্পের ভিড়ে শুধু আসল গল্পটির কথা কেউ জানে না কোনোদিন।